শ্রী শ্রী ঠাকুরের ফটো দেখে আঁতকে উঠলেন এক বৃদ্ধা। শ্রী শ্রী ঠাকুরের ঘরে কি ভূত? জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। কুষ্টিয়ার রেলের ওভারসিয়ার শ্রী প্রমথনাথ গাঙ্গুলি, তাঁর স্ত্রী মৃত্যুশয্যায়। দীর্ঘদিন ধরে ভুগছেন অসুখে। ডাক্তার গোকুল মণ্ডল চিকিৎসা করছেন। শেষ জবাব দিয়ে গেছেন আজ। ঘণ্টাখানেকের মধ্যেই মৃত্যু অবধারিত। আকুল হয়ে কাঁদছে বাড়ির শিশুর দল। বড়রা সজল চোখে নীরব প্রতীক্ষায় আছে শেষ মুহূর্তের। ঠিক এই সময় ঘরে এসে ঢুকলেন গোসাইদা। সোজা গিয়ে বসলেন রুগীর বিছানায়। গোসাইদা সতীশচন্দ্র গোস্বামী, শ্রী চৈতন্য মহাপ্রভুর পার্ষদ, অদ্বৈত মহাপ্রভুর পঞ্চদশ বংশধর। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের প্রকৃত পরিচয় বুঝতে পেরে নিয়েছেন সৎনামে দীক্ষা। নীরবে স্থির দৃষ্টিতে মুমূর্ষুর চোখের দিকে তাকিয়ে তাকে স্পর্শ করে নাম করতে থাকলেন গোসাই। এভাবেই কেটে গেল সারা রাত। রোগীর মৃত্যুও হল না, অবস্থার কোনো পরিবর্তনও হল না। ঘণ্টার পর ঘণ্টা যায়, একই অবস্থায় আছে রোগী। ডাক্তার গোকুলবাবু এসে দেখে বললেন, চিকিৎসার অসাধ্য রোগীকে বাঁচিয়ে রেখেছেন গোসাই, কিন্তু দেহযন্ত্র তো সম্পূর্ণ বিকল হয়ে গেছে। দুপুরে সেই চৌকিতে বসেই টেবিল পেতে খেলেন গোসাই। দীর্ঘ 15 দিন একইভাবে চলতে লাগল। শুধুমাত্র একবার রোগীর বিছানায় জামা চাদর রেখে বাইরে গিয়ে স্নানাদি করে আসেন গোসাই, আর একবারও নামেন না চৌকি থেকে। সদা জাগ্রত, নীরব প্রহরী। রোগী কিন্তু একইভাবে আছে। মৃত্যুও হচ্ছে না, আর অবস্থার উন্নতিও হচ্ছে না। রোগীর দুর্বিষহ যন্ত্রণা আর দেখা যায় না। একদিন ভাবলেন স্বামী প্রমথ, যদি এর চলে যাওয়াই বিধিলিপি হয় তাই যাক। পাঠালেন ছোট ভাই মোহাম্মদকে আশ্রমে ঠাকুরের কাছে। মোহাম্মদ জানাল ঠাকুরকে রোগীর অবস্থার কথা। ঠাকুর প্রথমেই জিজ্ঞাসা করলেন, গোসাই যায় নাই তো ওখানে? মোহাম্মদ তাকে বললেন পুরো ঘটনা। ঠাকুর বললেন, যে যাবার তাকে জোর করে ধরে রাখলে সত্যিই খুব কষ্ট পায় সে, আর পঙ্গু জড়বৎ হয়ে থেকেও তো কোনো লাভ নাই। মোহাম্মদ জানালেন, দাদা প্রমথর আবেদন, ওকে আপনি মুক্তি দিন, আপনার চরণে আশ্রয় দিন। ঠাকুর বললেন, তুই এখনই ফিরে যা। কাল সকালে গোসাই যখন বাইরে যাবে, তার জামা আর চাদর সরিয়ে ফেলিস বিছানা থেকে। পরদিন গোসাই প্রাতঃকৃত্যাদির জন্য বাইরে গেলে প্রমথ তাঁর সেই বস্ত্রাদি সরিয়ে রাখলেন বিছানা থেকে। মৃত্যু হল রোগীর। কেঁদে উঠল বাড়ি শুদ্ধ সবাই। গোসাই ছুটে এসে অত্যন্ত ব্যথাতুর কণ্ঠে বললেন, কে সরালো বিছানা থেকে আমার চাদর জামা? কাঁদতে কাঁদতে প্রমথ জানালেন সব কথা। সকলের সঙ্গে সেদিন গোসাইও গেলেন শ্মশানে। পরদিন শোকস্তব্ধ প্রমথকে নিয়ে গেলেন গোসাই আশ্রমে ঠাকুরের কাছে। ভালো করে শ্রাদ্ধ করাতে বললেন ঠাকুর, আর বললেন, আশ্রমে একটা মেশিন ভীষণ প্রয়োজন, তার জন্য 1000 টাকা দরকার অতি শীঘ্র। সম্ভব হলে এই টাকাটাও গোসাইয়ের হাত দিয়ে পাঠাতে। সপুত্র গোসাইকে নিয়ে প্রমথ কুষ্টিয়ায় এসে শ্রাদ্ধ সম্পন্ন করে সবাইকে নিয়ে গেলেন রাজবাড়িতে, নিজের তৎকালীন কর্মস্থলে। টাকা সংগ্রহের চেষ্টা করতে থাকলেন। আবার স্ত্রীর অভাবও ভুলতে পারছেন না। তার প্রাণের প্রবল আকাঙ্ক্ষা স্ত্রীকে একবার দেখা, তার সঙ্গে দুটো কথা বলা। চেপে ধরলেন গোসাইকে। গোসাই বললেন, টাকার ব্যবস্থা তো হোক, তারপর দেখা যাবে। সেই দিন সন্ধ্যা। রেলের ইঞ্জিনিয়ার পেস্টনজি সাহেব একতারা নোট দিয়ে প্রমথকে বললেন, কিপ ইট, টেক ইট, ইট ইজ ফর ইউ। গুণে দেখলেন প্রমথ, ঠিক 1000 টাকাই আছে। বুঝলেন প্রমথ, ঠাকুর যেমন টাকার প্রয়োজনের কথা বলেছেন, তেমনি তার ব্যবস্থাও করে রেখেছেন। টাকা এনে দিলেন গোসাইয়ের হাতে। প্রতিদিন প্রমথর ঘরে তারই খাটের পাশে আরেকখানি খাটে শোন গোসাই। সেদিন বললেন, তুই একা থাক, আমি অন্য ঘরে শোব। রাত্রি, দ্বিতীয় প্রহর। ঘুম আসছে না প্রমথর। মৃদু আলোকিত ঘর। দেখলেন প্রমথ, খাটের পাশে এসে দাঁড়িয়েছে তার মৃতা স্ত্রী। বলছেন, কেন তুমি আমাকে বারবার ডাকো বলো তো?
আমার যে কষ্ট হয়। প্রমথ বললেন, কোথায় আছো তুমি, কেমন আছো? তার স্ত্রী বললেন, ঠাকুরের কাছে আছি, ভালোই আছি। এসব ঘটনা বললে অনেকে মনে করেন বোধহয় ভূত প্রেত ইত্যাদির কথা বলে অলৌকিকতা ইত্যাদির দিকে আকৃষ্ট করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমার মনে হয় এসব ঘটনাই ইঙ্গিত দেয় মৃত্যু পরবর্তী জীবনের, যা কাউকে জীবিত থাকাকালীন জীবনকে সঠিক উদ্দেশ্যে ব্যবহার করতে মোটিভেট করতে পারে। আর যদি জিজ্ঞেস করেন আমি এসবে বিশ্বাস করি কিনা, তাহলে বলবো ঠাকুর নিজেই বহুবার বলেছেন একটোপ্লাজমিক বডির কথা, জন্ম জন্মান্তরের কথা। আর তাঁর কথা তো মিথ্যা হতে পারে না। তবে তিনি চাইতেন এসব জিনিস দেখবার জন্য যন্ত্র তৈরি করতে, যাতে এটাকে মানুষ বিজ্ঞানের চোখ দিয়েই দেখতে পারে, বুঝতে পারে এটা খুবই স্বাভাবিক ব্যাপার। যাই হোক, আপনি এ বিষয়ে কি চিন্তা ভাবনা করবেন সেটা সম্পূর্ণভাবে আপনার নিজস্ব ব্যাপার, কিন্তু যাহা ঘটিয়াছে তাহা ঘটিয়াছে। শ্রী শ্রী ঠাকুরের এক শিষ্য শ্রীযুক্ত নফরচন্দ্র ঘোষ একদিন শ্রী শ্রী ঠাকুরকে অনুরোধ করে বললেন, ঠাকুর, আমার পরম বন্ধু আর আপনার একনিষ্ঠ ভক্ত মৃত জ্যোতিষ ঘোষ, সে নাকি মাঝে মধ্যে মূর্তিরূপে আপনার সঙ্গে দেখা করতে আসে, কথা বলে। খুব নামকর, দেখতে পাবি। রাতটা ছিল সেদিন জ্যোৎস্নায় ভরা। রাত গভীর হতেই ঠাকুর বললেন, নফর, ওই দেখ। নফরচন্দ্র তাকিয়ে দেখলেন একটা মূর্তি, দেখতে একদম জ্যোতিষ ঘোষের মতো, এসে ঠাকুরকে প্রণাম করে কথাবার্তা বলছে। ভয় কাঁপতে কাঁপতে নফরচন্দ্র জড়িয়ে ধরলেন ঠাকুরকে, আর তখনই জ্যোতিষের সেই মূর্তি হাসতে হাসতে মিলিয়ে গেল। কলকাতা, মানিকতলা, শ্রীযুক্ত গৌরচন্দ্র নন্দী মহাশয়ের আপার সার্কুলার রোডের বাড়ি। সেই বাড়ির এক বৃদ্ধার হলো ভূতাবেশ, স্পিরিট পজিশন। বোঝা গেল কোনো অশুভ শক্তি তার শরীরে প্রবেশ করেছে। ডাক্তার, পুজো, হোমযজ্ঞ সব করা হলো, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। ভুবনচন্দ্রনাথ নামক এক পূর্ববঙ্গবাসী বালক সেই বাড়িতে থেকে কলেজে অধ্যয়ন করত। সে একদিন শ্রী শ্রী ঠাকুরের একখানা ফটো এনে ওই ভূতাবিষ্ট বৃদ্ধার সামনে দেখাতেই একটা বিকট চিৎকার আরম্ভ করলেন বৃদ্ধা। বলতে লাগলেন, ওটা শিগগির সরা, শিগগির, আমি দেখতে পারবো না ওটা, আমার বড় ভয় হয় ওটা দেখলে। ফটো নিয়ে আরেকটু সামনে এগোতেই সে আর্তনাদ করে উঠল, এসো না কাছে, আমি চলে যাচ্ছি এখান থেকে। এরপর শ্রী শ্রী ঠাকুরের একখানা ফটো কিনে রাখা হলো ঘরে, যথোচিত সম্মানের সহিত। সেই বাড়িতে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি।